পুরো নিউ ইয়র্ক শহর বরফের উঁচু উঁচু স্তূপে ভরে গিয়েছে। সজীব রঙিন শহর মুহূর্তের ব্যবধানে থুরথুরে বুড়ির পাকা চুলের ন্যায় সাদায় রূপান্তরিত হয়েছে। গাছের ডালপালা পর্যন্ত বরফে ঢেকে একাকার। মানুষের ঘরের দরজা জানলা বরফের কঠিন আবরণে ঢাকা পড়েছে। সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নিয়ে সকালের মধ্যেই সমস্ত বরফ কেটে কেটে পরিষ্কার করা হবে পুরো শহরের। তা না হলে কেউ নিজেদের বাড়ি থেকে বের হতে পারবে না। আপাতত দৃষ্টিতে কোনো পশু পাখি দৃষ্টিগত হচ্ছে না, কে জানে হয়তোবা কোথা থেকেও সুশীল সমাধি হয়েছে এই তুষার স্তূপের নিচে। রাস্তার মাইলস্টোনগুলোর অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়েছে। দিক নির্ধারণ করাও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টি যতদূর যাচ্ছে ততদূর পর্যন্ত বরফে থই থই। এমনি বিচূর্ণ পরিস্থিতিতে উন্মাদের ন্যায় খালি পায়ে দৌড়ে চলেছে যুবরাজ। গায়ে নেই কোনো ভারী শীতের বস্তু। কঠন কাপড়ের কমলা রাঙা কয়েদি পোশাকখানা এই হিমশীতল ঝড়ে শীত নিবারণের চরমভাবে ব্যর্থ হচ্ছে। মাটিতে পা রাখতে গেলেই থরে থরে সাজানো বরফের স্তূপে হাঁটু পর্যন্ত ঢেকে যাচ্ছে। মনে হচ্ছে কোনো অশরীরী আত্মা পায়ে শিকল পরিয়ে পাতালে টেনে নিয়ে যেতে চাইছে। ঘন্টা দুয়েক দৌড়ানোর পর অসাড় হয়ে বরফের স্তূপের উপর শুয়ে পড়ল যুবরাজ। কোথায় আছিস তুই রেহান? কোথায় খুঁজবো তোকে আমি? তুই কি বেঁচে আছিস? আমি কখনোই চাইবো না আমার জন্য তোর কোনো প্রকার ক্ষতি হোক। না হলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি সবসময় মনে প্রাণে চাইবো সমস্ত দুনিয়া একদিকে যাক, তবুও তুই ভালো থাক। তোর বোনের কান্না আমি সহ্য করতে পারবো না রে। বরফের উপর টান টান হয়ে হাত পা সরিয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে এক মনে নিজের জীবনের রদ বদলের ভাবনা ভেবে চলেছে যুবরাজ। যেদিকেই তাকাচ্ছে চারিধারে ধু ধু মরুভূমি বই, আর কিছুই চোখে ধরা দিচ্ছে না। নিজের নির্মম ভাগ্যের উপর তাচ্ছিলের হাসি হাসল যুবরাজ। কি থেকে কি হয়ে গেলি যুবরাজ? যেদিন তোর মা মরে গিয়েছে সেদিনই তোর জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিয়ে চলে গিয়েছে। তুই বরবাদ হয়ে গিয়েছিস। কিসের ডক্টর তুই? তুই তো একজন খুনি। মেয়েটা বিশ্বাস করে তোকে দায়িত্ব দিল আর তুই মেয়েটাকেই নিঃস্ব করে দিলি। ছি! খুনি কথাটা বারবার যুবরাজের কানের কাছে কর্কশ্বরে বাজতে লাগলো। মনে হচ্ছে কোনো বেসুরে গলায় ঢাকঢোল পিটিয়ে যুবরাজের কানের কাছে বিশ্রী শব্দের কথাখানা বলে চলেছে। মুহূর্তেই যুবরাজ উন্মাদের ন্যায় আচরণ করতে লাগলো। শীত দুই হাত দিয়ে নিজের রক্তে জমে যাওয়া দুই কানে চেপে ধরে বরফে গড়াগড়ি করতে লাগলো। গলার সর্বোচ্চ তেজ ঢেলে হুঙ্কার ছেড়ে গর্জন করতে লাগলো। আই সেই স্টপ, আদারওয়াইজ আই উইল কিল ইউ। কে শোনে কার কথা? মস্তিষ্ক বারবার তিরস্কার করে হো হো শব্দ তুলে হাসতে হাসতে বলে উঠল। ইউ আর এ কিলার, ইউ আর এ কিলার ডক্টর ইউরাস। রাত যখন প্রায় 11টার কাছাকাছি, তখনই তুষার ঝড় থেমে গিয়েছে। এখন আর হিমশীতল ভারী বাতাসও বইছে না, শুধু চারপাশে তুলোর মতো হালকা বরফ ঝরে পড়ছে। নিজেদের বিশাল বড় অ্যাপার্টমেন্টের অন্ধকারের বৃহৎ কক্ষে আরামদায়ক তুলতুলে বিছানায় বুকের উপর দুই হাত ভাঁজ করে রেখে শীত হয়ে শতান ছুঁয়ে আছে মেগান। একদিকে নিজের বাবার আকস্মিক মৃত্যু, অপরদিকে নিজের পছন্দের মানুষের কারাভোগ। সবকিছু যেন চরম হতাশায় ডুবিয়ে দিচ্ছে এই অষ্টাদশী কিশোরীকে। যুবরাজকে বাঁচানোর সকল চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে। স্বজনহীন একাকী মেগান আর কী বা করতে পারবে তার ভালো লাগার পুরুষের জন্য? কিভাবে আপনাকে আমি মুক্ত করব ডক্টর? বাবাকে হারিয়ে কোনো রকমে বেঁচে আছি, আপনাকে হারালে একদম মরে যাব আমি। হঠাৎই দুই চোখ উপচে জলের ফোয়ারা বেরিয়ে এলো কিশোরীর। বালিশে মুখ গুজে গুমড়ে ওঠা কান্নাকে লুকানোর বৃথা চেষ্টা চালালো। কিছুক্ষণ ওভাবে উপর হয়ে নিজের কান্না গিলে খেয়ে ভারী কম্বল সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। সুইচবোর্ড হাতড়ে পুরো কক্ষকে ফকফকে আলোকিত করলো। ওয়াশরুম থেকে মুখে হালকা উষ্ণ পানির ঝাপটা দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে ধীরে সুস্থে পাতানো টুলটাতে বসলো। একটা টিস্যু দিয়ে আলতো হাতে মুখ মুছে আয়নায় চোখ বোলালো। এই কদিনেই চোখের নিচ জুড়ে কালি জমে গিয়েছে, চোখ দুটো গর্তে ঢুকে গিয়েছে। নির্ঘুম রাত কাটানোর কারণে মুখশ্রী জুড়ে মলিনতার আবির্ভাব ঘটেছে। গভীরভাবে আয়নায় নজর বোলাতে বোলাতে হঠাৎই মেঘানের দৃষ্টি বিস্ফোরিত হলো। আয়নায় অদ্ভুত রকমের দুটি দৃষ্টির প্রতিবিম্ব দেখে বসা থেকে চট করে উঠে দাঁড়ালো সে। এমন ক্রুল চাহনি মেগানের আগে কখনো দেখেনি। কি অদ্ভুত জঘন্য চাহনি! মনে হচ্ছে চোখ দিয়েই সবকিছু গিলে খাচ্ছে। লকলকে লাল জিহ্বাটা দিয়ে সামনে নিজের ওষ্ঠজোড়া লেহন করে চলেছে পিছনে থাকা ব্যক্তি।
এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে কলিজা পর্যন্ত কেঁপে উঠল তার। হিমশীতল বরফ ঝরা রাতে তার চিবুক বেয়ে উষ্ণ ঘাম গড়িয়ে পড়তে লাগলো। কণ্ঠ রোধ হয়ে গলার কাছে শক্ত হয়ে আটকে রইল। পেছন ফিরে সেই মানুষটির চেহারা দেখার সাহস হলো না তার। মেগান জানে এই অন্ধকার ঘুটঘুটে ঝড়ো রাতে তার করুণ আর্তনাদ কেউ শুনবে না, তবু সে চেষ্টা করে দেখতে চাই। কিন্তু আজ যেন সে বোবা হয়েই রইল। চিৎকার তো দূর, ফ্যাঁসে আওয়াজ পর্যন্ত বেরোলো না কণ্ঠনালী হয়ে। মনে হচ্ছে বাহিরের প্রকৃতির মতো তার সমস্ত কিছু জমে বরফে রূপান্তরিত হয়েছে। লোকটি এক পা দু পা করে টাইলস মারিয়ে ঠক ঠক শব্দ তুলে মেগানের দিকে এগোতে লাগলো। কুৎসিত লোকটির ভারী ঘন ফসফসা নিঃশ্বাসের নিস্তব্ধ রাতের দেওয়ালের প্রতিটি কোনায় কোনায় বাড়ি খেয়ে আন্দোলিত হচ্ছে, যা অসহায় রমণীর ভয় আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। কিংকর্তব্য বিমূঢ় বালিকা ড্রেসিং টেবিলের ওপর দুই হাত রেখে ঠাই শক্ত হয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। লোকটির গায়ের অয়েনের উটকো গন্ধ জানান দিচ্ছে সে তার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবার সে একটু ঘুরে দাঁড়ানোর সাহস করলো। ড্রেসিং টেবিলের উপর থাকা প্রসাধনীর কাঁচের বোতলটি চট করে হাতে নিয়ে সামান্য সাহস সঞ্চয় করে কিঞ্চিৎ ঘাড় বাঁকিয়ে আগন্তুকের দিকে নজর দিল। সাথে সাথে নিজের হাতের বস্তুটি মেঝেতে পড়ে ঝনঝন শব্দে নিস্তব্ধ রাতের সকল নিস্তব্ধতা ভঙ্গ করল। মেয়েটিকে আর কোনো রকম বাক্য বিনিময় করতে না দিয়ে নোংরা দুই হাতে শক্ত করে জাপটে ধরতে নিলে সরে দাঁড়াতে চায় মেগান। সাথে সাথে মেঝেতে পড়ে থাকা চূর্ণ বিচূর্ণ হওয়া কাজ মেগানের পদ্মের ন্যায় কোমল পা দুটিতে নিষ্ঠুরভাবে ছেদন করে। ব্যথায় মৃদু কুকিয়ে উঠে মেঝেতে বসে পড়ে মেয়েটি। মেয়েটির ভীতু কাতরতা মিশ্রিত চেহারা শেরহামের ব্যাকুলতা আরও হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে। কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে শেরহাম মেগানের উদ্দেশ্যে বলে উঠল, আমাকে আর অপেক্ষা করিয়ে রেখো না সুইটহার্ট। তোমার তুলতুলে নরম শরীরের উষ্ণতাপ আমার বড্ড প্রয়োজন এই মুহূর্তে, মেগান গ্যাব্রিয়েলা। কথাখানা বলেই শেরহাম মাদকতা মিশ্রিত হিংস্র চাহনি নিক্ষেপ করল মেগানের পানে। শেরহামের এমন নোংরা প্রস্তাবে থরথর করে কেঁপে উঠল মেগান। ভেতর থেকে নাড়ি ভুড়ি উগলে বমি বেরিয়ে আসার উপক্রম হলো। লজ্জায় ঘৃণায় বড় বড় নেত্রপল্লব থেকে অবিরত ধারায় নোনা জল গড়াতে লাগলো। শেরহাম হাঁটু গেড়ে নিচে বসে মেগানের মুখের দিকে হাত বাড়ালো। ডোন্ট টাচ মি উইথ ইউর ডার্টি হ্যান্ড। কথাখানা প্রচণ্ড তেজের সহিত বলে শেরহামের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল মেগান। এতটুকুন একটা মেয়ের মুখে এমন ক্রোধ মিশ্রিত অপমানজনক কথায় শেরহামের রাগ তরতর করে বাড়তে লাগলো। নিজের জ্ঞানবোধ হারিয়ে কষিয়ে এক চড় দিল মেগানের গালে। হাউ ডেয়ার ইউ ব্লাডি হোয়াইট শেমলেস বিস্ট, আই উইল ফাক ইউ। শেরহাম চরের দাপট কুলাতে না পেরে ভাঙা কাচের উপরেই মুখ থুবড়ে পড়ে গেল মেগান। সাথে সাথে বিকট অসহনীয় চিৎকারে আকাশ পাতাল ভারী করে তুলল সে। ছোট টুকরো টুকরো কাঁচ ভাঙাগুলো মেগানের চোখে মুখে ঢুকে একাকার অবস্থা। মেয়েটির শুভ্র দাগহীন তুলতুলে মুখশ্রী মুহূর্তের ব্যবধানে ভয়ঙ্কর রক্তাক্ত হয়ে উঠল। ব্যথায় মেয়েটি ডুকরে কেঁদে উঠল। প্লিজ ডোন্ট টাচ মি, লেট মি লাইভ, আই লাভ ইউরাস, প্লিজ ডোন্ট টার্নিশ মি। মেয়েটির এমন রোদন আহাজারি শেরহামের মনে এক অদ্ভুত তৃপ্তি এনে দিল। যুবরাজের নাম শোনা মাত্র মাথার ভেতর বাড়তে থাকা রাগ কিলবিল করে উঠল। মেগানের ঝলমলে বাদামি চুলের গোছা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি খাবার পর কিছু অবশিষ্ট থাকলে সেটা তোর প্রেমিক পুরুষ যুবরাজ খাবে। কথাটা বলে আর এক সেকেন্ডও অপেক্ষা করলো না শেরহাম। টানতে টানতে ক্ষত বিক্ষত মেগানকে বিছানায় ছুঁড়ে ফেলল। মেয়েটি নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালালো। 5 ফিট 3 ইঞ্চি শীর্ণ দেহের বালিকা কি আর দানবীয় বডি বিল্ডারের মতো শক্তপুক্ত শরীরের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারে? ধস্তাধস্তির এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মেগান, কিন্তু সেসবে শেরহামের কোনো ভ্রুক্ষেপ নেই। শকুনের মতো মেয়েটিকে ভোগ করতে ব্যস্ত সে। দীর্ঘদিন ক্ষুধার্ত বাঘ যেমন শিকার দেখলে সব কিছু ভুলে গিয়ে আক্রমণ করে, ঠিক তেমনই শেরহাম মেগানকে ভোগ দখলে ব্যস্ত হলো। মেয়েটির সারা শরীর হিংস্র কামড়ের দাগে রক্তাক্ত হলো। মেয়েটির নগ্ন শরীর অসংখ্য গভীর আঁচড়ের দাগে ক্ষত বিখ্যাত হয়ে রইল। নিজের যন্ত্রণা মিটিয়ে তৃপ্তি সহকারে আয়েসি ভঙ্গিতে উঠে দাঁড়ালো শেরহাম।
নিজের কাপড় পরিধান করতে করতে অবচেতন মেগানের দিকে অবজ্ঞাজনক দৃষ্টি ফেলে তাচ্ছিল্য হাসলো, সাথে একদলা থুথু ছটালো। তোর জন্য কিছু রাখতে পারলাম না রে যুবরাজ, তার আগেই শালি মরে গেল। রাত কত হয়েছে যুবরাজের জানা নেই। বহু চেষ্টার পর রেহানের ফ্ল্যাটে আসতে সক্ষম হয়েছে যুবরাজ। বরফ ঠেলে সরিয়ে কোনো মতে রেহানের কক্ষে প্রবেশ করলো যুবরাজ। শীতের প্রকোপে তার ধবধবে ফর্সা শরীর নীলাভ বর্ণ ধারণ করেছে। সেসবে মোটেও পাত্তা দিচ্ছে না সে। হন্যে হয়ে রেহানের খোঁজ চালাতে লাগলো যুবরাজ। চতুর যুবরাজ জানে রেহান এখানে নেই, তবুও মনের উদ্বেগ বলে একটা কথা আছে। সারা ফ্ল্যাট খুঁজেও রেহানের অস্তিত্ব পাওয়া গেল না কোথাও। রেহানের কক্ষের ফায়ার প্লাসে আগুন জ্বালিয়ে ঘর কিছুটা উষ্ণ করার চেষ্টা চালালো যুবরাজ। এরপর রেহানের গোপন লকারের চাবি খুঁজতে লাগলো ঘরময়। আধা ঘন্টা তল্লাশি চালিয়ে যখন কোনো চাবি পেল না, তখন সেটার তালা ভাঙলো যুবরাজ। লকারের এক কোণে কিছু কাগজপত্র, একটা মেয়ের ছবি। মেয়েটিকে যুবরাজের অন্তরালের খুব কাছে বসবাস করে। কিছু সিরিঞ্জ, কাচের শিশির আর একটা চিঠি সমেত জিপিএস ট্র্যাকার। আমি জানি আদৌ তোর মুক্তি মিলবে কিনা, তবু তোর জন্য আমার লাশ বার্তা। আমি সেরামের সকল গোপনীয় তথ্য জেনে গেছি। তোকে বরবাদ করতে ও যা খুশি করতে পারে। সেরাম স্কিজোনিয়া রোগে আক্রান্ত। ও সবসময় আলাদা একটা জগতে থাকতে ভালোবাসে। যতক্ষণে হিংসতা রয়েছে সব তার পছন্দ। তোর সাথে ওর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ওর মনের ভ্রমে সে তার পিছে লেখে আছেন, এবং তোর মৃত্যু দিয়ে ওর এই নোংরা খেলা শেষ হবে। যতক্ষণ না তোর মৃত্যু হবে ততক্ষণ সেরাম তোর আশেপাশের মানুষের ক্ষতি করবে, এমনকি তাদের খুন করতে এসে দুবার ভাববে না। আর একটা কথা, আমার বোনকে দেখে রাখিস। বাবা মাকে আমার মৃত্যুর খবর পাঠিয়ে দিস, কারণ আমি জানি সেরাম আমাকে মেরে ফেলবে। ডাস্টবিনে ইচ্ছে করে প্রমাণগুলোর সেরাম রেখেছিল। তুই আমি দুজনেই ওর ট্র্যাপে কঠিনভাবে পাপ দিয়ে ফেলেছি। আর হ্যাঁ, একটা জিপিএস ট্র্যাকার রেখে গেলাম। একটা ডিভাইস আমার কাছে আছে। রেড বাটন টিপলে আমার লোকেশন তুই পেয়ে যাবি। কেন জানি মনে হচ্ছে তুই জেল থেকে পালাবি। তাই আগেই সব ব্যবস্থা করে গেলাম। যদি আমার বিকৃত লাশটি খুঁজে পাস, প্লিজ ঘৃণা করিস না। এটি তোর বোকা বন্ধু রেহান। শরতের শেষ রাতে আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। গ্লাসের ন্যায় বাঁকা চাঁদটি ঘুটঘুটে অন্ধকার রাতের শেষ ভাগকে ক্ষীণ আলোয় আলোকিত করার বৃথা চেষ্টা চালাচ্ছে। গ্রুমট প্রকৃতি থমথমে রূপ ধারণ করে মাটির তলের ভ্যাপসা উত্তাপকে সারা ধরণীময় ছড়িয়ে দিতে উগ্রীব হয়ে আছে। মাঝে মাঝে মৃদু দক্ষিণা হাওয়া গাছের ফাঁক ফোকর গলিয়ে গায়ে এসে অলতভাবে ছুঁয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ পরে রাতের সকল কালিমা দূর হয়ে আলোকিত হয়ে আসবে ভোর। আবার নতুন এক শুভ বা অশুভ দিনের সূচনা হবে। শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে খুবই নির্মম নিষ্ঠুরভাবে নানান বয়সের মানুষ খুন হচ্ছে। পুলিশ, আর্মি, গোয়েন্দা, পুলিশের স্পেশাল ফোর্স কেউই কোনোভাবে সেই সিরিয়াল কিলারের হদিস পাচ্ছে না। ডিপার্টমেন্ট জুড়ে অস্থিরতা বিরাজমান। রুক্ষ বেঞ্জির আসপি পর্যন্ত ঠান্ডা মাথায় ভাঙা হাত সমেত বাকি অফিসারদের নিয়ে ব্রিফ মিটিংয়ের কেস সলভ করতে দিক নির্দেশনা দিয়ে চলেছেন সামনে। তবুও যেন কিছুতেই কিছু হচ্ছে না। দিনে রাতে মিলিয়ে 22.5 ঘন্টা ডিউটি সেরে রাজ্য সবেই বাসায় ফিরেছে। একদিকে ডিউটির চাপ, অন্যদিকে শেরহাম নামক মানুষটার অতিরঞ্জিত বাড়াবাড়ি, কোনোটাই তার কাছে ভালো ঠেকছে না। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও যুবরাজের চিন্তা বারবার হানা দিচ্ছে বেহায়া মস্তিষ্কে। এই অদ্ভুত পুরুষটা তাকে বেশ বেকাবু করে ফেলেছে এই কদিনে। এটা রাজ্য খুব ভালো করে বুঝতে পেরেছে। তাই জন্যই তো চিপের চোখ ফাঁকি দিয়ে একবার করে হলেও গুলশান সোসাইটির সেই অ্যাপার্টমেন্টের কাছে বেশ কয়েকবার ঢু মেরে এসেছে সে। কিন্তু আফসোসের বিষয়, এই এক সপ্তাহে একদিনও যুবরাজের দেখা পায়নি সে। কিন্তু আশ্চর্যের বিষয়, শেরহামকে বেশ কয়েকবার ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। আনমনে নিজের ইউনিফর্মের বাটন খুলে চলেছে রাজ্য। শেহরাম ওই এলাকায় এমন চোরের মতো কেন ঘুরছে? লোকটাকে মোটেও সুবিধার লাগছে না। তার আচরণগুলো পর্যন্ত অদ্ভুত। একবার তাকে ফলো করবো নাকি? শার্ট খুলে হ্যাঙ্গারে ঝোলাতে হঠাৎ বেলকনির থাই গ্লাসের দিকে নজর যায় রাজ্যের। লম্বা চওড়া এক বিশালাকার মানবের কালো ছায়া সেখানে স্পষ্ট। সারা রাতের ডিউটির পর যেখানে একটু আরামের ঘুম প্রয়োজন, সেখানে সময়ে এমন আগন্তুকের আবির্ভাব মোটেও ভালো ঠেকল না রাজ্যের কাছে। লোকটির অস্তিত্ব তার মস্তিষ্কে ক্রোধের বিদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করল।
তুই যেই হোস তোকে আমি দেখেই ছাড়বো। রাগে ফোঁস করতে করতে কোমরে গুজে রাখা রিভলভার হাতে নিয়ে ধপধপ পা ফেলে বেলকনির দিকে অগ্রসর হলো রাজ্য। কয়েক কদম যেতেই মৃদু বাতাসের ঝাপটায় অতি পরিচিত পুরুষালী সুবাস ভুর ভুর করে নাসা রন্দে বাড়ি খেলো। হাত থেকে রিভলভারটি আপনা আপনি পড়ে গিয়ে টাইলসের মেঝেতে কর্কশ শব্দ তুলল। এমন শব্দেও ওপারের মানবের অবস্থার কোনো পরিবর্তন ঘটল না। নিজের হাত দুটো শক্ত করে মুষ্টি পাকিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল রাজ্য। না চাইতেও বুকের খাঁচা ঠেলে কান্নার হিড়িক কাশছে তার। এই অশুভ পুরুষের জন্য হঠাৎ এমন অহেতুক কান্নার মানে খুঁজে পাচ্ছে না রাজ্য। এই নিষ্ঠুর পুরুষ যদি জানে এই মানবীর অশ্রুকণা তার জন্য ঝরছে, তবে কি সে অনুতপ্ত হবে নাকি হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে? আমি তো তাকে এখনো ভালো করে চিনতেই পারলাম না, আর না পারলাম তার মনের পাজেল সলভ করতে। ধীরে ধীরে ঠক ঠক শব্দ তুলে বেলকনি থেকে রাজ্যের কক্ষের দিকে এগিয়ে এলো যুবক। নিজের উপচে পড়া অশ্রু কঠিনভাবে ঠেকাতে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল রাজ্য। নিজেকে কোনোভাবে আর ধরে রাখতে পারছে না সে। একা একা ভালোবেসে কাছে পাবার বাসনা বুঝি এতটাই যন্ত্রণাদায়ক? রাজ্যের চোখ থেকে মোটা মোটা ভারী অশ্রুদানা খসে মেঝেতে বিলীন হয়ে যাচ্ছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নোনা জলের ঢেউ উপভোগ করছে যুবকটি। লজ্জায় কষ্টে থরথর করে কেঁপে উঠতেই সামনে দাঁড়ানো কঠিন হৃদয়ের পুরুষের শার্টের কলার খামচে ধরে বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল রাজ্য। আপনি খুব খারাপ যুবরাজ সাহেব, আপনি জঘন্য। আমাকে ভালোবাসতে বাধ্য করে ঠিক দূরে সরে গেলেন আপনি। একবার আমার খোঁজটাও নিলেন না। রাজ্যের এমন অসহায় আহাজারির কান্নায় চোখে জ্বালা শুরু করলো যুবরাজের। নিজের ভেতরের অসহ্য যন্ত্রণা গিলে খাবার বৃথা চেষ্টা চালায় তার অ্যাডামস আপেল পর্যন্ত বিষিয়ে উঠল। নিজের শক্ত খলস থেকে বেরিয়ে পেশিবহুল বীরত্ব শক্ত দুই হাতের বেষ্টনীতে রাজ্যকে আবদ্ধ করে ধরে আসা গলায় নিজের অপরাধ স্বীকার করলো যুবরাজ। আই এম রিয়েলি সরি মাই বিলাভড। আমার নিজেকে আয়ত্তে আনতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে শাস্তি দাও। যুবরাজের মুখের শাস্তির কথা শুনে কলার ছেড়ে যুবরাজের মায়াবী মুখের দিকে তাকালো রাজ্য। অন্ধকার কক্ষে চাঁদের মৃদু আলোয় তার ছলছলে চোখ স্পষ্ট। যুবরাজকে দুই হাতে শক্ত করে জড়িয়ে পুনরায় যুবরাজের বুকে মাথা ছোঁয়ালো রাজ্য। রাজ্যের মাথায় গাঢ় চুম্বন এঁকে খোলা জানালা ভেদ করে দূর আকাশের বাঁকা চাঁদের দিকে দৃষ্টি পাতালো যুবরাজ। তুমি আমাকে ভালোবেসে ভুল করছো রাজ্য। আমাকে ভালোবাসলে বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা পাবে তুমি। আমি কখনোই চাইবো না তোমার ভাইয়ের সাথে যেই ঘটনা ঘটেছে তার দ্বিতীয়বার পুনরাবৃত্তি হোক। এর জন্য আমাকে মরতে হলে তাতেই আমি রাজি আছি। মনে মনে কথাগুলো বলে নিজের থেকে সরিয়ে রাজ্যর দুই বাহু ধরে সামনে দাঁড় করালো যুবরাজ। নিজের সকল দরদ লুকিয়ে রাজ্যকে স্বাভাবিক করতে দুষ্টু চোখে এক ভুরো উঁচিয়ে রসিকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তুমি কি আমাকে সিরিয়াস করার ধান্দা করছো জান? আমি কিন্তু এমনি এক কাঠি উপরে। আমাকে এভাবে আকর্ষণীয় রূপে সিরিয়াস করার কোনো প্রয়োজন নেই। দেব নাকি একচোট ভালোবাসা? যুবরাজের এমন ঠোঁট কাটা কথায় লজ্জায় দুই কান ঝাঁঝা করে উঠল রাজ্যর। নিজের দিকে তাকিয়ে নিজেই চাপা আর্তনাদ করে দুই হাত ক্রস্ত করে বুকে চেপে ধরল। চিকন ফিতা সাদা রঙের ভেস্ত ভেদ করে শরীরের নির্দিষ্ট জিনিসের শেপ দৃষ্টিগত। হাঙ্গারের ঝোলানো শার্টের দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে দুই ঠোঁট চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইল রাজ্য। আপনি আসলেই একটা অসভ্য। আপনি ভূতের মতো ওখানে কোন দুঃখে দাঁড়িয়েছিলেন? তাই বলে ভূতের সামনে তুমি শার্ট খুলে চলে যাবে? ইচ্ছে করে গিয়েছিলেন নাকি? তাহলে কিভাবে গিয়েছো? আরে আমি ভেবেছি কোনো কিলার এর জন্য। এজন্য কিলারকে কিল করতে তুমি শার্ট খুলে ফেলবে? রাজ্য মৃদু চিৎকার করে বলে উঠল, আমি ড্রেস চেঞ্জ করতে গিয়ে আপনাকে দেখেছি। ও আমার জন্য শার্ট খুলেছো? রাজ্য যুবরাজের বুকে হালকা পাঞ্চ মেরে নিষাক্ত কণ্ঠে বলে উঠল, আর একবার আমাকে জ্বালালে একদম মেরে দেব। এরকম ঘোর লাগানো দৃশ্য দেখে আমি হাজারবার মরতে রাজি আছি সোনামণি। এবার কিন্তু আমার সত্যি সত্যি অনেক লজ্জা লাগছে। ঝকঝকে সাদা দাঁতের নিজের ওষ্ঠ কামড়ে ধরে মেপে হাসল যুবরাজ। এরপরে ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, এভাবে লজ্জার কি আছে বেব? হাত দুটো ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না, এতে এত লাজ? আমি নিজে থেকে যা যা দেখেছি
সেটা জানলে তো তুমি এক্ষুনি মরে যাবে। কি দেখছেন আপনি? অবাক স্বরে নেত্র বিস্ফোরিত করে শোধালো রাজ্য। একটা চেয়ার টেনে বসে রাজ্যকে হাত ধরে টেনে কোলে বসিয়ে তার গলার ভাঁজে মুখ ডুবিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে যুবরাজ বলে উঠল। সব যুবরাজের উষ্ণ স্পর্শে কেঁপে উঠে যুবরাজের ঘাড়ে চুল টেনে ধরল রাজ্য। শিহরণ জাগানো এই স্পর্শ তার সহ্যের বাহিরে, মনে হচ্ছে এমন স্পর্শ সে আগেও পেয়েছে। এই স্পর্শ আমার খুব চেনা যুবরাজ শাহীর। আমি দিয়েছি তাই। নেশাক্ত কণ্ঠে সহজ স্বীকারোক্তি যুবরাজের। কবে? প্রতিদিন। অবাক মিশ্রিত কণ্ঠে জানতে চাইল রাজ্য। দ্বিধাহীন উত্তর দেয় যুবরাজ। যুবরাজের কোল থেকে চট করে উঠে দাঁড়ালো রাজ্য। চারপাশে ইতিমধ্যে ভোরের আলো ফুটতে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যে সূর্যটা লাল আভা ছড়াবে। মুডের ব্যাঘাত ঘটায় অসহায় বাচ্চাদের মতো মুখশ্রী নিয়ে রাজ্যের পানে চাইল যুবরাজ। তার ইনোসেন্ট চেহারা দেখে মনে হচ্ছে কেউ তাকে চকলেটের লোভ দেখিয়ে সামনে থেকে কেড়ে নিয়েছে। কি হয়েছে সোনা, উঠে গেলে কেন? আপনি প্রতিদিন এসে কি করেছেন আমার সাথে, সত্যি করে বলুন। কাঁদো কাঁদো মুখশ্রীতে কথাখানা বলে যুবরাজের উত্তরের প্রতীক্ষায় রইল রাজ্য। ফুস করে লম্বা শ্বাস ছেড়ে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল। কিছু করলে এতদিন তোমার ছেলে আমাকে পাপা ডাকতো। একদম হেয়ালি করবেন না আমার সাথে। সত্যি সত্যি আমি কিন্তু সিরিয়াস মোডে আছি। দু পা এগিয়ে রাজ্যের এলোমেলো হওয়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে যুবরাজ আদুরি কণ্ঠে বলে উঠল। আরে পাগল, কিছুই করিনি, শুধু চুমুকে জড়িয়ে ধরেছি। সারা রাত ঘুমিয়ে আবার ভোরবেলা চলে গেছি। তোমার অনুমতি ছাড়া ওসব করার ছেলে আমি নই বাবু। তাহলে আমি টের পেলাম না কেন? বড় বড় চোখে জানতে চাইল রাজ্য। ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, না হলে তুমি আমাকে আদরের জন্য খামচে ধরতে। আপনি একটা অসভ্য বেহিয়া। মেকি রাগ দেখিয়ে বলে উঠল রাজ্য। জানি। বলেই দাঁত কেলিয়ে বিগলিত হাসল যুবরাজ। আমি এখন ঘুমাবো, আপনি চলে যান। মা দেখে ফেললে সর্বনাশ হবে। যাবার কথা মনে পড়তে মন ভার হলো যুবরাজের। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে রাজ্যের দুই হাত ধরে আবদার জানালো। আর একটু থাকি। একদম না। যাব। আলবাত। না গেলে কি হবে? বাবা আপনাকে ফাঁসিতে ঝুলাবে। আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি। তোর মাংসের টেস্ট কেমন হবে রে যুবরাজ? আর তোর করেই ছাবো না। তোর কিছু করতে না পেরে শহরের অসহায় মানুষগুলোকে অযথা মেরে যাচ্ছে, এটা কোনো কথা বল? অবশ্যই এর জন্য তুই পুরোপুরি দায়ী, আমাকে কেউ দোষ দিতে পারবে না। আর যদি আমার হাতে তুই মরে যাস তাহলেই তো সব খেল খতম। ডক্টর রেহানের বোনকে পৃথিবীর শ্রেষ্ঠতম কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওটা তোর প্রেয়সী নৃশংস মৃত্যু একজন প্রেমিক পুরুষের জন্য কতটা কষ্টের, এটা তোর থেকে ভালো আর কে জানে বল। কিন্তু খোঁজ নিয়ে জেনেছি তোর সাথে মেয়েটার কোনো লেনা দেনা নেই। কিন্তু আমি ডিসাইড করেছি ওকে মারবো, তোর সাথে লেনা থাকুক বা না থাকুক। আমাকে ইগনোরের সাহস দেখিয়েছে এই টুকুন মেয়ে। সেরামের জীবনে কোনো অপ্রাপ্তি রেকর্ড থাকবে না। আমি ঠিক ওকে বিয়ে করে আমার আসল রূপ চেনাবো। গুটগুটে অন্ধকার কক্ষে পাতানো ইজি চেয়ারের সামনে দোলে দোলে আবোল তাবোল বকে যাচ্ছে শেরহাম। পুরো ঘর অগোছলো, নোংরা আর অষ্টময় গন্ধে বমির উদ্রেক তোলার জন্য যথেষ্ট। সেই অসহনীয় পরিবেশে দিব্যি খোশ মেজাজে দিনরাত পার করছে শেরহাম। পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড়, দাঁত আর মাথার খুলি। আবার কারোর কারোর অর্ধ পচে যাওয়া ক্ষত বিক্ষত শরীর। বাইরে থেকে ফিটফাট প্রাসাদ তুল্য বাড়িটির ভেতরে এমন ভ্যাম্পায়ার দুর্গ, এটা ভেতরে না প্রবেশ করলে কেউ বাইরে থেকে অনুমান করতেই পারবে না। শেরহামের চিন্তায় ব্যাঘাত ঘটালো টেলিফোনের টুংটাং শব্দ শেরহামের একদম পছন্দ নয়। অন্ধকার কক্ষ আর নীরবতা মিশ্রিত পরিবেশ দুটো তার বেশ পছন্দ। টেলিফোনের শব্দে ক্রোধে গড়গড় করতে করতে চেয়ার ফেলে নিজের কক্ষে পেরিয়ে রক্তাক্ত সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে এলো শেরহাম। এদিকে অস্বস্তিকর টেলিফোন বেজেই চলেছে। রাগে গজগজ করতে করতে দাঁত খিঁচিয়ে ফোন কানে তুলল শেরহাম। কি ব্যাপার আব্দুল, ফোন তুলছিস না কেন? আর ওই পাগলটির কি অবস্থা? মমের মতো আব্দুলকেও রান্না করে খেয়ে ফেলেছি বাবা। বেশি তদারকি আমার একদম পছন্দ নয়। নির্ঘুম এক লম্বা রাত কোনো মতে এপাশ ওপাশ করে কাটিয়ে ভোরের আলো ফুটতেই ফজরের নামাজ শেষ করে জগিংয়ে বের হয়েছে রাফ। আজকাল তার কিছুই ভালো লাগছে না। দুশ্চিন্তা আর হতাশা চারদিক থেকে যেন তাকে গ্রাস করতে চলেছে।
চোখ বন্ধ করলে বিভৎস কিছু পুরনো স্মৃতি করুণভাবে চোখের সামনে ভেসে উঠছে। সারাক্ষণ বিভীষিকাময় ভয়ঙ্কর স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়, বেঁচে থেকেও যেন সে আজ মৃত। নির্জন পার্কটাতে একের পর এক চক্কর কেটে চলেছে রাফ। চতুর্পাশের জিনিস নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কঠিনভাবে। কত সময় ধরে সে এভাবে দৌড়ে চলেছে তা সে নিজেও ঠাউর করতে পারছে না। চেয়েও যেন পায়ের গতি রোধ করা যাচ্ছে না এমন অবস্থা। হঠাৎ চিকন মিষ্টি মেহেলি স্বরে পায়ের গতি স্থিত হলো তার। ধীরে ধীরে রাস্তার পাশের বেঞ্চিটার কাছে গিয়ে শক্ত অবস্থানে দাঁড়ালো রাফ। পেছন ফিরে শ্যামবর্ণের মায়াবী মুখশ্রী দেখে নিমিষেই সকল দুশ্চিন্তা মস্তিষ্ক থেকে দৌড়ে পালালো। এতক্ষণ কোনো কিছু টের না পেলেও অসহ্য গরমে শরীরে জ্বালা ধরে গেল মুহূর্তে। মাথার চুল নিংড়ে চিকচিকে মোটা দানার ঘাম চিবুক বেয়ে নেমে গ্রীবাদেশে বিলীন হচ্ছে। পানি পিপাসায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। রাফের এমন অবস্থা দেখে মেয়েটি সামান্য হেসে হাতে থাকা ওয়াটার বোতল এগিয়ে দিল। এইভাবে উদ্ভ্রান্তির মতো কেউ দৌড়ায়? দেখছেন সূর্যের তেজ কত। কাঁপা কাঁপা হাতে মেয়েটির থেকে পানির বোতল নিয়ে ছোট করে থ্যাঙ্কস জানালো রাফ। এরপর আশেপাশে চোখ বুলিয়ে দেখলো সকালবেলা যারা জগিংয়ে এসেছিল তাদের কেউ নেই এখন আর। হাতের স্মার্ট ওয়াচের দিকে তাকাতেই চোখ ছানা বড়া হলো। আসলে চারপাশে খেয়াল না করেই আপন ভাবনায় দৌড়ে যাচ্ছি, বুঝতে পারিনি এতটা বেলা হয়ে গেছে। তা আপনি এই সময় এখানে কি করে? নিচু কণ্ঠে এনিকে প্রশ্নটি করে বোতলের সিপি খুলে ঢকঢক করে পানি গিলতে লাগলো রাফ। এনি স্মিত হেসে বলল, আপনার জন্য আসতে হলো মিস্টার। ভুরু কুঞ্চিত করে অবাকের স্বরে কথাটা শুধালো রাফ। এনি আঙ্গুলি নির্দেশ করে বলে উঠল, ওই যে 3 তলা সিরামিক ইটের খয়েরি রঙা বিল্ডিংটা দেখছেন, ওইটা আমাদের বাড়ি। দোতলার জানালার বরাবরই যে রুমটা দেখতে পাচ্ছেন, ওইটা আমার বেডরুম। যখন আমি ডিউটি থেকে ফিরছি তখন থেকে আপনাকে ফলো করে যাচ্ছি। 3 ঘন্টা ধরে আপনি বিরামহীন হেঁটে চলেছেন। এনির কথায় সামান্য লজ্জিত হলো রাফ। এমনভাবেই দুশ্চিন্তায় মশগুল হয়েছিল যে সে 3 ঘন্টা ধরে একই জায়গায় হেঁটে চলেছে। ইস, না জানি মেয়েটা আমাকে ব্যাককেল ভাবছে। আসলে হয়েছে কি? রাফকে কথা বলার সুযোগ না দিয়ে এনি বলে উঠল, দুশ্চিন্তা কখনোই কোনো কিছুর সমাধান করতে পারে না। তাই আমি বলবো, আজেবাজে চিন্তা না করে মনের জমানো কথাগুলো কাউকে শেয়ার করুন। আমার মনের কথা কাউকে শেয়ার করার মতো নয় মিস অ্যানি। আহত স্বরে কথাটি বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না রাফ। রাফের মাথা নিচু করে হন হন করে হেঁটে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এনি। মানুষটা খুবই নরম মনের আর নরম হৃদয়ের। মানুষের কষ্টই সবচেয়ে বেশি। কোমরে একটা সাদা টাওয়াল জড়িয়ে খোশ মেজাজে সিগারেট ফুঁকে যাচ্ছে যুবরাজ। তাকে দেখেই বোঝা যাচ্ছে সবে লম্বা একটা শাওয়ার নিয়ে এসেছে। ভালো করে না মোছার কারণে চুলের আগা গড়িয়ে টুপটুপ করে জল ঝরে পড়ছে। সেদিকে অবশ্য তার কোনো ধ্যান নেই। তার ধ্যান জ্ঞান সব সামনে মেলে ধরা একটা স্থির চিত্রের উপর। নিজের ফোনের স্ক্রিনে রাজ্যের আবেদনময় একটি ছবি বের করে বারবার চুমু খাচ্ছে আর হো হো করে হেসে উঠছে সে থেকে থেকে। চুমু খাওয়া শেষ হতে ফোনটা সেন্টার টেবিলের উপর রাখলো। দাঁড়াও জানেমান, নিংটু ঢেকে নেই। শীষ বাজাতে বাজাতে দ্রুত হাতে একটা হাফ প্যান্ট পরে নিল যুবরাজ। এরপর সেকেন্ড না গড়াতেই আবার ফোনের লক খুলে ছবিটি বের করে চুমু খেলো। সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন অদ্ভুত মেজাজ বিগড়ানো ঘটনা পুরোটাই পাক্কা 10 মিনিট ধরে দেখে চলেছে রাফ। শেষে বিরক্ত হয়ে ড্রেসিং রুমে প্রবেশ করে নিজের গায়ের জগিং ড্রেস খুলতে খুলতে শোধালো, আজকাল নেশা পানি বেশি করছিস নাকি মেন্টালি সিক হয়ে গেছিস? রাফের তিরস্কার কানে তুলল না যুবরাজ, কারণ সবাই জানে সে নির্লজ্জ আর বেহায়া। রাফের কথাকে পাত্তা না দিয়ে আরও বার দুয়েক চুমু খেয়ে ফোনটা রেখে স্থির হয়ে বসলো যুবরাজ। আজকে তার জীবনের সব থেকে বড় খুশির দিন। এমন খুশিকে চাইলেই হওয়া যায় নাকি? আজ তো তার জন্য ঈদের দিন। স্ট্রেতে সিগারেটের ফিল্টার ফেলে ধরে নাটকীয় ভঙ্গিমায় সামনের এলোমেলো চুলগুলো ব্যাক ব্রাশের মতো করে ঠেলে পিছনে সরালো।
এরপর টেবিলে থাকা জুসের গ্লাস তুলে আয়েশি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে ছোট ছোট চুমুক দিয়ে রাফের দিকে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠল। ফ্রেশ হওয়ার জন্য উঠতে উঠে রাফ শোধালো, এ কোন অসভ্যতা আমি? যুবরাজ গ্লাস ফেলে উঠে দাঁড়িয়ে আদর মাখা কণ্ঠে বলে উঠল, আরে রেগে যাচ্ছিস কেন বেটা? ঈদের দিনে কেউ রাগ করে? আজকে ঈদ? ওয়াশরুমের দরজায় পা রেখে জিজ্ঞাসু ভঙ্গিতে যুবরাজের পানের দৃষ্টি পাতালো রাফ। হ্যাঁ, আজকে তো ঈদই, তুই জানিস না? বিশাল কনফিডেন্সের সহিত প্রশ্নখানা ছুঁড়ে মারল যুবরাজ। শাওয়ারের জন্য নবক ঘুরাতে ঘুরাতে রাফ বলে উঠল, মেয়াদে উত্তীর্ণ গাঁজা কখন সেবন করছিস তুই যুবরাজ? গাঁজা নয় রে বন্ধু, গাঁজা নয়, বেহেস্তিস শরাব। যুবরাজের মুখের উপর ধরাস করে ওয়াশরুমের দরজা লাগিয়ে শাওয়ারের শীতল জলরাশির নিচে গিয়ে চোখ বুজে দাঁড়ালো রাফ। এই মুহূর্তে যুবরাজের হেয়ালিপনা একদম ভালো লাগছে না তার। যেখানে সেকেন্ডে সেকেন্ডে জীবনের রং বদলে যাচ্ছে, সেখানে কিসের এত আনন্দ উল্লাস? রান্নাঘরে আনমনে পায়েসের পাতিলে নড়াচড়া করে যাচ্ছেন মিসেস তনুজা। আজ তার কিছুই রান্না করতে ইচ্ছে করছে না। মাঝে মাঝে এই জীবন তার কাছে বিষাদ ঠেকে। মনে হয় সংসার ছেড়ে দূরে কোনো নির্জন একাকী জায়গায় চলে যেতে পারলে হয়তো মনের ভেতরের অগ্নিয়গিরির লাভার মতো দগদগে আগুনটাকে নেভানো যেত। কিন্তু স্বামী, সংসার, সন্তান ফেলে কোথায় যাব আমি? আর ভাবতে পারেন না তনুজা। হঠাৎ নেত্র বেয়ে অযোধ্যায় জলের ফোয়ারা ঝরতে থাকে। চুলাটা কোনো মতে বন্ধ করে কেবিনেটে হেলান দিয়ে বসে ফুপিয়ে কেঁদে ওঠেন তনুজা। নিজের নারীছেড়া ধন আদরের ছেলের মায়াবী মুখখানা চোখে ভাসতেই বুক চাপড়াতে হাই হুতাশ করে ডুকরে ওঠেন তিনি। আমার বাচ্চা, ওরে আমার বাবারে, আমার বাচ্চাটার কি দোষ ছিল রে আল্লাহ? কেউ কেন আমার এত সুন্দর বাচ্চাটাকে মেরে দিল? আমার সহজ সরল ছোট্ট বাচ্চাটা। হায় রে মাবুদ, এই নিষ্ঠুরতা তুমি কিভাবে মেনে নিলে? সন্তানের লাশটা দেখার নসিব পর্যন্ত করলে না। ধীরে ধীরে তনুজার কান্নার দমক ভারী হয়ে এলো। বুকের ব্যথাটা কঠিনভাবে যন্ত্রণা দিতে লাগলো। সারা দুনিয়া ঘুরে উঠল। মনে হচ্ছে এখন হয়তো প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে বেরিয়ে ওই দূর গগনে ডানা মেলে উড়াল দিবে। সারা শরীর অসাড় হয়ে দৃষ্টি অন্ধকার হয়ে এলো। রেদওয়ান চৌধুরী কেবলই বাজার সেরে বাসায় ফিরেছেন। দরজার সামনে দাঁড়িয়ে বারবার কলিং বেল টিপে যাচ্ছেন, কিন্তু কেউ দরজা খুলছেন না। এবার ভদ্রলোক বেশ চিন্তিত হলেন। নিশ্চয় তনুজা ঘরের এক কোণে বসে কাঁদছে। ছেলেটার জন্মদিন এলেই তনুজা এমন করে। এসব দেখার জন্য আর কতকাল বাঁচিয়ে রাখবে খোদা। এদিকে বারবার কলিং বেলের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটে রাজ্যে। সামান্য জাগ্রত হয়ে ভাবতে লাগে, কেউ দরজা খুলছে না কেন? বাসায় কি কেউ নেই নাকি? হঠাৎই তার বালিশের নিচের ফোনখানা ভো ভো শব্দ কাঁপতে থাকে। তড়িৎ গতিতে ফোন বের করে স্ক্রিনে বাবা লেখা দেখে বেশ অবাক হয় রাজ্য। ফোন কেটে যাওয়ার আগেই ঝটফট ফোন রিসিভ করে হ্যালো বলার আগেই রেজওয়ান চৌধুরীর বিচলিত কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। তাড়াতাড়ি দরজাটা খুলো, তোমার মা মনে হয় আজকেও কাঁদছে। হঠাৎ ঘুম থেকে ওঠার কারণে রাজ্যের ভোতা মস্তিষ্কে কিছুই ঢুকলো না। তবুও তড়িঘড়ি করে সিঁড়ি ডিঙিয়ে দরজা খুলে অবুঝের মতো দাঁড়িয়ে রইল। সরে দাঁড়াও আমার সামনে থেকে। কথাখানা বলে রাজ্যকে ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করলেন রেজওয়ান চৌধুরী। এরপর চিন্তিত স্বরে ডেকে উঠলেন তনুজা বলে। বেশ কয়েকবার ডেকেও তনুজার হদিস পাওয়া গেল না। পায়েসের গন্ধে পুরো লিভিং রুম মোমো করছে। গন্ধের বলে দিচ্ছে কেবল রান্নাটা হয়েছে। চৌকস রাজ্য দৌড়ে কিচেনে ঢুকে চারপাশে চোখ বোলাতেই দেখতে পাই কেবিনেটে হেলান দিয়ে চোখ বুজে পড়ে আছেন তিনি। সাথে সাথেই রাজ্য চিৎকার করে ওঠে মা বলে। যুবরাজকে সাথে নিয়ে আজকে রাফের হসপিটালে যাওয়ার কথা, মান্থলি চেক আপের জন্য। কিছুদিন ধরে হুটহাট কাশি হচ্ছে, সাথে বুকে ব্যথা। লাগোসের জন্য চেক আপ করাটা বেশ জরুরি। যুবরাজ আগে ভাগে তৈরি হয়ে রাফকে তাগাদা দিল। তাড়াতাড়ি কর, ওই রাস্তাটায় একটু বেলা হলেই জ্যাম লেগে যায়। গরম আমার একদম সহ্য হয় না, এটা তুই ভালো করেই জানিস। কথাগুলো বলে যুবরাজ চলে যেতেই দ্রুত হাতে নিজের কাপড় চোপড় পাল্টে নিল রাফ। আজ সকাল থেকেই তার মনের ভেতর অদ্ভুত অনুভূতি হচ্ছে। বেহুদা ভয় মনে বাসা বেঁধেছে। হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে লাফিয়ে চলেছে সারাটাক্ষণ। কিছুক্ষণ পরে কোনো রকম তৈরি হয়ে পার্কিং লটে যাওয়ার উদ্দেশ্যে ঘর ছেড়ে বাইরে বেরোতে নিলে আচমকা ফুলের টবে হোঁচট খেয়ে নখ উল্টে ফেলল রাফ। কাঁচা নখ ভেঙে তরতাজা লাল রক্ত বেরিয়ে এলো। ব্যথায় চোখ মুখ কুঁচকে মেঝেতে বসে পড়ল সে।
অজানা আতঙ্কে না চাইতে চোখ থেকে টপটসে অশ্রুদানা ঝরে পড়তে লাগলো পায়ের ওপর। গাড়ির স্টিয়ারিংয়ের উপর হাত রেখে উপর হয়ে চোখ বন্ধ করে বসে আছে যুবরাজ। 15 মিনিট ধরে জ্যামের মধ্যে পড়ে আছে তারা, আর সূর্যের ভালোবাসা দেখলে তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। নিজের সবটুকু উত্তাপ সযত্নে বিলিয়ে দিচ্ছে ধরনের মানুষের জন্য। যুবরাজের পাশে বসে চারপাশে অস্থির দৃষ্টি বোলাচ্ছে রাফ। গরমে আর এসির গন্ধে তার পেট গুলিয়ে উঠছে বারবার। হঠাৎই পাশের কালো রঙের একটা প্রাইভেট কারে রাজ্যকে অসহায় ভঙ্গিতে বসে থাকতে দেখে বেশ অবাক হলো রাফ। যুবরাজকে কিছু বলতে যাবে অমনি জ্যাম ছুটে গেল। জ্যাম ছুটাতে আরো উদ্বিগ্নতা বাড়ল রাফের। কালো রঙের ল্যান্ড ক্রুজারটাকে ফলো কর। কথাটা বলে নিজের কপালের দুই পাশে আঙ্গুল দিয়ে সমানে স্লাইড করতে লাগলো রাফ। গাড়ি ফলো করতে যাব কোন দুঃখে? যাচ্ছি তোর চেক আপ করাতে। গাড়িতে রাজ্যকে বিচলিত লাগানো, কোথায় যাচ্ছে দেখা দরকার। আমার বউকে দেখেছিস, আগে বলবি না? ভাবলিহীনভাবে কথাটা বলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল যুবরাজ। এসকেলেটারে পা চেপে হুড় হুড় করে স্পিড বাড়ালো যুবরাজ। সকল গাড়ি ছাড়িয়ে কালো রঙের গাড়িটির পেছনে ছুটতে লাগলো ফুল স্পিডে। মিনিট 10 পরে স্কয়ার হসপিটালের গেটের সামনে এসে থমকে দাঁড়ালো যুবরাজের গাড়ি। যুবরাজকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতর দৌড়ে ছুটে চলল রাফ। ওয়ার্ড বয়ের সহায়তায় গাড়ি থেকে নামিয়ে স্ট্রেচারে তোলা হচ্ছে তনুজা চৌধুরীকে। হঠাৎই সেখানে উদ্ভ্রান্তের মতো উপস্থিত হয় রাফ। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রশ্ন করে বসে, ওনার কি হয়েছে? অপরিচিত আগন্তুকের মাঝে পরিচিত কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠেন বৃদ্ধ রেজওয়ান চৌধুরী। নিজের মাকে কোনো মতে স্ট্রেচারে তুলে দিয়ে রাফের দিকে গভীর অসহায় নেত্রে অপলক তাকিয়ে রয় রাজ্য। রাফের দিকে বিস্ময়ের ভাবে অশ্রুসিক্ত নয়নে পলকহীন তাকিয়ে আছে রাজ্য। এই অপরিচিত ব্যক্তির কণ্ঠস্বর হুবহু তার দাদা ভাইয়ের মতো। শুধু তাই নয়, শরীরের গঠন থেকে শুরু করে উচ্চতা পর্যন্ত কাটকাট। তাহলে চেহারাটা কেন আলাদা? নিজেকে আর আটকে রাখতে পারল না রাজ্য। আহত কণ্ঠে রাফের উদ্দেশ্যে বলে উঠল, আমি কি আপনাকে একবার দাদাভাই বলে ডাকতে পারি? এই প্রশ্নের জবাব কি দিবে রাফ মাথা নিচু করে ভাবতে লাগলো। তার দুই চোখ জলে ছলছল। জোর করে অশ্রুকণাদের আটকে রাখার কারণে চোখ দুটো লাল টকটকে হয়ে উঠেছে। রাফের উত্তরের আশা না করে রাজ্য সিক্ত কণ্ঠে ডেকে উঠল, দাদাভাই। রাজ্যের করুণ স্বরে দাদা ভাই কথাটা রাফকে পুরোপুরি নাড়িয়ে দিল ভেতর থেকে। ভেঙে জলোচ্ছ্বাসের মতো ফুলে ফেপে উঠল অশ্রুর ফোয়ারা। সেটাকে কঠিনভাবে নিপীড়ন রোধ করে শক্ত চোখে রাজ্যের পানে দৃষ্টি দিল রাফ। নিজের চোখের গড়িয়ে পড়া জল দু হাতে উল্টো পিঠে দ্রুত মুছে নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলো রাজ্য। আম সরি, আসলে আপনাকে দেখে আমি বেশি আবেগী হয়ে পড়েছি, কিছু মনে করবেন না প্লিজ। রাফ কোনো প্রতি উত্তর না করে আহত দৃষ্টিতে শুধু রাজ্যের ছলছল চোখের দিকে তাকিয়ে রাজ্যের অবলীলায় বলা কথাগুলো শুনে যাচ্ছে। এই মেয়েটিকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখতে তার মোটেও ভালো লাগছে না। সবকিছু সহ্যের বাহিরে লাগছে। দম বন্ধ করার পরিস্থিতিতে রাফ হাঁসফাঁস করতে লাগলো। হসপিটালের ভিতর কি হচ্ছে একবার জানা দরকার। হঠাৎ হসপিটালে আসার মতো কি এমন ঘটলো? রাফকে নির্বাক দেখে রাজ্য কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমার একটা দাদাভাই ছিল, হুবহু আপনার মতো, শুধু চেহারাটা ভিন্ন। বাবা শখ করে বিদেশে পড়তে পাঠিয়েছিল, কারণ দাদাভাই ডক্টর হতে চেয়েছিল। দাদাভাই বিদেশে গিয়েছিল ঠিকই, কিন্তু আমাদের কাছে আর ফিরে আসেনি। শুনেছি কেউ তাকে মেরে ফেলেছে, কিন্তু আমরা কেউ সেই লাশটা পর্যন্ত দেখিনি। দাদাভাইয়ের হঠাৎ মৃত্যুর খবরে মা স্ট্রোক করে বসেন। এরপর থেকে নানান শারীরিক জটিলতার সৃষ্টি হয়েছে। ওনার হার্টের সমস্যা হয়েছে, ডক্টর বলেছে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে উনি মারা যেতে পারেন। কথাগুলো বলতে বলতে রাজ্যের গলা ধরে এলো। বোবা কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠ রোধ করার পরিস্থিতি হলো। একমাত্র ভাইকে হারিয়ে ফেলার চিনচিনে ব্যথায় বুকটা ভারী হয়ে উঠল। এখন যদি এই মাটাও হারিয়ে যায় তাহলে কি আঁকড়ে ধরে বেঁচে থাকবে তারা বাপ মেয়ে মিলে। নিজের ভেতরে ঠেলে আসা কান্নাকে রোধ করতে কিছুক্ষণ সময় নিয়ে রাজ্য মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। এরপর খোলা আকাশের দিকে তাকিয়ে দৃষ্টি পিট পিট করে বুক ভরে শ্বাস নিল।
আজকে দাদাভাইয়ের জন্মদিন। মা পায়েস রান্না করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মা আজও বিশ্বাস করেন তার ছেলে একদিন ঠিক ফিরে আসবে। বিগত 5টি বছর ধরে দাদাভাইয়ের জন্মদিন আসলেই মা এভাবে দাদাভাইয়ের পছন্দের খাবার রান্না করে আর সেই খাবার সামনে মেলে ধরে কেঁদে বুক ভাসান। রাফ রাজ্যের কথা শুনে একটা পাথরের স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। অবশেষে রাজ্যকে এখানে ফেলে দৌড়ে ইমার্জেন্সি কার্ডিও কেয়ারে চলে গেল। রাফের এমন অদ্ভুত আচরণের কোনো কারণ খুঁজে পেল না রাজ্য। যুবরাজ দূর থেকে পুরো ঘটনা অবলোকন করে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে আশেপাশে নজর বোলাতেই দেখতে পেল হসপিটালের গেট দিয়ে একটি কালো রঙের মার্সিডিজ গাড়ি ঢুকছে। গাড়িটি কার এটা বুঝতে বেশি বেগ পোহাতে হলো না তাকে। নিজের এলোমেলো হওয়া চুলগুলোকে একটা ইলাস্টিকের সহিত খোপা স্টাইলে বেঁধে মুখে ক্রুল হাসি ঝুলিয়ে গাড়ি থেকে নেমে দ্রুত পদে শেরহামের সামনে গিয়ে দাঁড়ালো সে। আকস্মিক যুবরাজকে এই হসপিটালে দেখে রাগে চোয়াল শক্ত হয়ে এলো শেরহামের। 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে বলে উঠল, ক্ষুধার্ত বাঘের সামনে নিজে ছাদটাও তুই দিতে চাইছিস নাকি? প্যান্টের পকেটে 2 হাত গুজে ভাবলেশীন ভঙ্গিতে যুবরাজ শিলাতক হাসলো। এরপর শেরহামের বুকের উপর শার্টের খোলা বোতামটা লাগিয়ে দিয়ে বুকে চাপড় দিল। কে বলেছে তুই বাঘ? তুই তো বাঘ নস। তুই হচ্ছিস পৃথিবীর সবচেয়ে ভীতু অবলা প্রাণী। না হলে আমার পিছনে স্পাই লাগিয়ে ছবি তুলে সেই ছবি আমার বাবাকে পাঠিয়ে বাপ দিয়ে শাসন করতে চাস আমাকে? আমাকে কি তোর স্কুলে পড়া ছোট বাচ্চা মনে হয়? যুবরাজের এমন তিরস্কারমূলক কথায় শেরহামের মাথায় মগজে দপদপ করে আগুন জ্বলে উঠল। নিজেকে তার সদ্য খাঁচা থেকে মুক্তিপ্রাপ্ত অভুক্ত সিংহ মনে হচ্ছে। তবুও যথাসম্ভব মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করলো। দেখ যুবরাজ, এই মুহূর্তে তোর সাথে আমার কথা বলার একদম মুড নেই। আমি মিসেস তনুজাকে দেখতে এসেছি। শুনেছি তাকে হসপিটাল আনা হয়েছে। শেরহামের মুখে এমন ভালো মানসিকতায় হো হো করে হেসে উঠল যুবরাজ। যুবরাজের হাসি দেখে মনে হচ্ছে পৃথিবীর সেরা জোকারের মুখে জোক শুনছে সে। খুব হাসালি রে শেরু পিচাস। তোর কথাগুলো ভূতের মুখে রাম নামের মতো ঠেকছে জানিস। একদম তোর ফর্মের সাথে যাচ্ছে না। যুবরাজকে আর এক মুহূর্তও সহ্য করতে পারছে না শেরহাম। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল শেরহাম। আজ রাতেই তোকে আমি আমার শেষ রূপটা দেখাবো বাস্টার্ড। শেরহামের মুখভঙ্গি দেখে ঠোঁট টিপে ঘোর লাগা চোখে হেসে উঠল যুবরাজ। মিসেস তনুজাকে বলে দেব নাকি তুই যে তার ছেলেকে বীভৎসভাবে খুন করেছিলিস? এবার যেন শেরহামের ক্রোধ মাত্রা ছাড়লো। চারপাশের পরিবেশ খেয়াল না করে নাক ফুলিয়ে চোখ লাল করে শক্ত মুষ্টিতে যুবরাজের দিকে এক ঘুষি বসিয়ে দিতে উদ্যত হলো। যুবরাজের উদ্দেশ্যে যেন সফল হলো। শেরহামকে চূড়ান্ত রাগাতে একপাশে সরে গিয়ে শীষ বাজাতে বাজাতে নিজের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে শেরহামকে চোখ টিপে স্কেলটারে চাপ দিয়ে সাই সাই করে ছুটে চলল। তোর চোখ আমি উপড়ে ফেলবো যুবরাজ। কথাটি বলে শেরহাম গাড়ি স্টার্ট দিয়ে যুবরাজের পিছন পেছন ছুটে চলল। সকল গাড়ি ছাড়িয়ে দুটো ব্র্যান্ডেড গাড়ি সাই সাই করে ছুটে চলেছে। রাস্তার পর রাস্তা, না মানছে কোনো ট্রাফিক সিগন্যাল, না মানছে কোনো জ্যাম। সব কিছু পাড়ি দিয়ে শহর থেকে বেশ খানিক দূরে জঙ্গলে ঘেরা পরিত্যক্ত একটা বিল্ডিং এর সামনে এসে থামলো যুবরাজ। রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও কেউ এখানে পা মারাতে আসে না। তৃপ্তির হাসি মুখে ফুটিয়ে যুবরাজ সেই ঘরের ভারী কাঠের পাল্লায় আধ ভাঙা দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো। দিনের বেলাতেও ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। আলো থেকে হুট করে ঘরটাতে প্রবেশ করলে নিজের শরীরটা পর্যন্ত দেখা যায় না। ঘরে প্রবেশ করে গুনগুনিয়ে 10 কদম এগিয়ে পকেটে থাকা লাইটার বের করে আগুন জ্বালিয়ে সামান্য অন্ধকার দূর করলো। এরপর স্যাঁতস্যাঁতে দেওয়ালে আটকে রাখা মশাল দানি থেকে মশাল তুলে নিয়ে আগুন জ্বালিয়ে কবরের ন্যায় কক্ষটাকে আলোকিত করলো পুরোদমে। ধীরে ধীরে সবগুলো মশাল জ্বালিয়ে সিংহাসনের মতো দেখতে পুরনো একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে একটা সিগারেট জ্বালালো যুবরাজ। সেটাতে একটা সুখ টান দিয়ে আয়েসে চোখ বুজে চেয়ারে হেলান দিল। কক্ষ আলোকিত হতেই যুবরাজের শরীরের গন্ধে নিজের শিকল সমেত ঝনঝন শব্দ তুলে সিংহ দাঁত বের করে দৌড়ে এলো সাদা কালো মিশ্রণে সাইবেরিয়ান হাস্কি কুকুর। এসে যুবরাজের পায়ের কাছে প্রভুভক্ত কুকুরের ন্যায় লকলকে জিভি বের করে সবুজ সিংহ চোখে তাকিয়ে রইল। কারণ শিকল ছাড়া এই অন্ধকারের কুঠুরিতে যুবরাজ কখনো আসেনি। আর মানুষের মাংস এই প্রাণীদের অধ্যাত্মিক পছন্দের।
মিনিট 5 পরে গাড়ির শব্দে সবগুলো দাঁত বের করে প্রশস্ত হাসলো যুবরাজ। সাথে নেকড়ের ভয়ঙ্কর আওয়াজে উ উ শব্দে ডেকে উঠল কুকুরটি। আয়েশি ভঙ্গিতে বারবার সিগারেট ফুঁকে সেগুলো ধোয়া ঘরের আনাচে কানাচে ছড়িয়ে উটকো গন্ধে পুরো কক্ষ আলোড়িত করে ফেলল যুবরাজ। কিয়ৎক্ষণ বাদে অকেজো আধ ভাঙা দরজার ঘর ঘর শব্দ পাওয়া গেল, তবুও যুবরাজের কোনো সারা শব্দ পরিলক্ষিত হলো না। কুকুরটি বারবার দাঁত খিঁচিয়ে গড়গড় শব্দ করছে শুধু। তার যেন আর তর্স হয়েছে না গত 3 দিনের অভুক্ত কিনা। কক্ষে কারোর উপস্থিতি টের পেতে যুবরাজ বিশ্রী শব্দে হাসলো। সেই সাথে 4 পায়ে উঠে দাঁড়ালো সাইবেরিয়ান হাস্কি। সেই হাসির শব্দ বিকটভাবে প্রতিটা দেওয়ালে বাড়ি খেয়ে আরও ভয়ঙ্কর সুর তুলল। হাসি শেষ হতে বাদামি মণিযুক্ত চোখে দৃষ্টি মেলে এক পা চেয়ারের গদিতে তুলে আরেক পা লম্বাভাবে মেলে দিয়ে হাঁটুতে হাতের ভর দিয়ে গালে হাত রাখলো যুবরাজ। কুকুর আর যুবরাজ দুজন দুজনের দিকে ক্রুল দৃষ্টি মেলালো। ওয়েলকাম ওয়েলকাম ডিয়ার ব্রাদার শেরহাম, ওয়েলকাম টু মাই হেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। বিশাল ঘন জঙ্গলের বড় বড় গজারি আর নাম না জানা উঁচু বৃক্ষের অন্ধকার পেরিয়ে একদম শেষ মাথায় সগর্বে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত একটি প্রসাদ তুল্য বাড়ি। দেখে মনে হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি। বাড়িটির খসখসে পড়া দালানের শ্যাওলা আর পাহাড়ি বুনোলতায় ছেয়ে আছে। জায়গায় জায়গায় মাকড়সার বড় বড় জালের বিস্তার। মাথার উপর থেকে থেকে অদ্ভুত প্রাণীর ভয়ঙ্কর ডাক শোনা যাচ্ছে। যদিও এখন প্রায় দুপুর, কিন্তু মনে হচ্ছে ঘুটঘুটে সন্ধ্যা। মাঝে মাঝে বিষাক্ত সাপের হিসহিস নিঃশ্বাসের শব্দ কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে। কোনো সাধারণ মানুষ তো দূরে থাক, পৃথিবীর সর্বশেষ সেই সাহসী ব্যক্তি অবশিষ্ট আসছে, সেও হয়তো এখানে পা মারাতে আপত্তি জানাবে। প্রাসাদ তুল্য সেই বাড়ির বেজমেন্ট জুড়ে মানুষের পচে যাওয়া রক্ত আর মাংসের বিশ্রী উটকো গন্ধ। সেই গন্ধে 1 সেকেন্ড টেকাও দায় হয়ে পড়েছে। কক্ষের মেঝেতে দেওয়ালে কিছু কিছু রক্তের ছাপ, একদম তরতাজা। দেখে মনে হচ্ছে কেবলই কোনো মানুষ বা প্রাণীর প্রাণ বোধ করা হয়েছে। পুরো মেঝে জুড়ে মানুষের খাবলা খাবলা হাড় যুক্ত মাংস আর হাড় পড়ে রয়েছে। আলো বা রোদ কিছুই প্রবেশ না করার কারণে রক্তগুলো শুকিয়ে যাওয়ার বদলে জমাট বেঁধে পোকা জন্ম দেওয়ার উপক্রম হয়েছে। ব্যবসা গরম স্যাঁতসেঁটে পরিবেশ, অপরিচিত পোকামাকড়ের পচা গন্ধে যে কারোর পেট গুলিয়ে বমি আসতে সেকেন্ড সময়ের ব্যবধানও লাগবে না। কিন্তু দুজন জলজন্ত লম্বা চওড়া সুঠাম দেহের সুদর্শন যুবক কোনো প্রকার অস্বস্তি ছাড়াই দুজন দুজনের দিকে ক্রুল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ভাবখানায় এমন তারা পরিষ্কার তকতকে সুন্দর রণভূমিতে যুদ্ধের ঘোষণা করছে। যুবরাজের সাইবেরিয়ান হাস্কি কুকুরটা লাল টকটকে লম্বা জিভখানা বের করে গড়গড় শব্দ করতে করতে শেরহামের চারপাশে চক্রাকারে ঘুরে যাচ্ছে। যুবরাজ হুকুম করা মাত্রই যেন সে তার বিষাক্ত চোখা দাঁতগুলো জায়গা মতো বসিয়ে ছিঁড়ে আনবে রক্তের নালি। সিগারেটের শেষ টান দিয়ে যুবরাজ উঠে দাঁড়ালো। এরপর শেরহামের সামনে এসে দাঁড়িয়ে হো হো শব্দ তুলে কিছুক্ষণ হেসে মুহূর্তের মধ্যে মুখে কাঠিন্য ভাব আনলো। হাউ ডু ইউ ফিল ইন মাই হেল ব্রো? ডিড ইউ লাইক দ্য প্লেস? টেল মি, হাউ ক্যান আই সার্ভ ইউ? এমন জঘন্য পরিস্থিতিতে যুবরাজের এমন হেয়ালিপনা দেখে শেরহামের মাথায় যন্ত্রণা ধরে গেল। মাথার মগজে কিলবিলিয়ে ওঠা ক্রোধকে জিহ্বার ডগায় এনে শেরহাম যুবরাজের উদ্দেশ্যে বলে উঠল, এতভাবে তোকে মাটিতে মুখ থুবড়ে আছাড় খাওয়ালাম, তবুও আমার সম্পর্কে তোর জ্ঞানবোধ কিছুই হয়নি নাকি? যুবরাজ ক্রোধাদিত নজরে শেরহামের হাত পাকড়াও করে মুহূর্তে জোরে টান দিয়ে শেরহামের হাত থেকে একটা লোম টেনে তুলে ফেলল নিমিষেই। সেই লোম শেরহামের চোখের সামনে তুলে ধরে দাঁতে দাঁত পিষে বলল, তুই আমার একটা বালও বাঁকা করতে পারিসনি। যুবরাজের কথা শুনে শেরহাম প্রচণ্ড অদ্ভুত হাসল। যুবরাজের হাত থেকে সেই টেনে তোলা লোম ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে প্যান্টের পকেটে 2 হাত গুজে ফিক করে হেসে দিল। তোর পেয়েছি ম্যাগনকে কিভাবে মেরেছিলাম জানিস? আশা করি তার অ্যাপার্টমেন্টে গিয়ে সচক্ষেই দেখেছিস। শালি সে একটা জিনিস ছিল, রাতভর আদর দিয়েছিলাম, তোর জন্যও রাখতে চেয়েছিলাম, কিন্তু আমারই মন ভরছিল না রে, এই জন্য তোকে ভাগ দিতে পারিনি, সরি রে।
বলে আর এক চোট বিশ্রী হাসল শেরহাম। সহসায় নিজের শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে শেরহামের মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিল যুবরাজ। সেই ঘুষির শক্তিতে সামান্য দূরে ছিটকে গেল শেরহাম। জমাট বাঁধা রক্তে স্লিপ খেয়ে হাঁটু মুড়ে নোংরা মেঝেতে বসে পড়ল শেরহাম। এরপর ঠোঁটে হাত দিয়ে আঙ্গুলের সাথে তরতাজা রক্ত উঠে এলো। চোখের সামনে সেই রক্ত মেলে ধরে জিহ্বা দিয়ে চেটে ঠোঁটের রক্তটুকু গিলে নিল। এরপর অদ্ভুত ভঙ্গিতে নেশাক্ত মানুষের মতো আঙ্গুলের রক্তগুলো চেটে চেটে খেতে লাগলো। রক্ত খেতে চাস? দেবো নাকি এক গ্লাস তরতাজা উষ্ণ রক্ত? রক্তের কথা শুনতে চকচকে চোখে কুকুরের মতো জিভ বেরিয়ে এলো শেরহামের। সেই লোভাতুর মুখশ্রী দেখে সশব্দে হাসল যুবরাজ। আমি তোকে এভাবে মারবো না রে শেরহাম, কারণ তুই একজন অসুস্থ পাগল, তুই রোগে আক্রান্ত। তোকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তবেই আমি চূড়ান্ত শাস্তি দিয়ে তোর পাপের খেলা সাঙ্গ করব। যুবরাজের মুখে নিজ সম্পর্কে এমন অমূলক কথাবার্তা শুনে রাগের পারদ চটে গেল শেরহামের। সেটা দেখে যুবরাজ যেন বেশ মজা পেল। তোকে এ পর্যন্ত কেন এনেছি জানিস? শেরহামকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে শার্টের কলার টেনে তুলল যুবরাজ। বাদ্য দাসের ন্যায় শেরহাম উঠে দাঁড়াতে যুবরাজ বলে উঠল, চল তোকে কিছু ট্রেলার দেখাই। শেরহামকে কলার ধরে টেনে হিসে নোংরা আবর্জনা যুক্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে চলেছে যুবরাজ। সাথে কুকুরটি বিশ্বস্ত পাহারাদারের ন্যায় তাদের পিছন পিছন সতর্ক দৃষ্টিতে হেঁটে চলেছে। সিঁড়ি ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই তারা একটা দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটি দেখে মনে হচ্ছে কিছুদিন আগেই বেশ যত্নের সহিত বানানো হয়েছে। যেই সেই দরজা নয়, একদম লোহার তৈরি ভারী পোক্ত দরজা। আর সেই দরজার সামনে ঝোলানো হয়েছে বিশাল আকারের দুটো তালা। রহস্যময় হাসি ঝুলিয়ে প্যান্টের পকেটে হাতড়ে বিশাল তালার জন্য বিশাল এক চাবির ছড়া বের করে আনলো যুবরাজ। এরপর সেই চাবি দিয়ে তালা খুলতে ভেসে এলো মানুষের আত্মচিৎকার আর বিশ্রী গন্ধ। আমাদের ছেড়ে দাও, মুক্তি দাও। আর সহ করতে পারছি না, বেঁচে থেকেও মৃত্যুর যন্ত্রণা আর সহ হচ্ছে না। প্লিজ গিভ আস ফ্রিডম ফ্রম দ্য হেল। বাংলা ইংরেজি মিশেলে বিভিন্ন নারী পুরুষের আহাজারি পূর্ণ চিৎকারে কান ভারী হয়ে এলো শেরহামের। দুই হাত দিয়ে কান চেপে ধরে চোখ বন্ধ করে জোরে চিৎকার করে উঠল। কিন্তু কারাগারের ন্যায় বন্দি দশায় থাকা মানুষগুলো চুপ করার পরিবর্তে আরও জোরে জোরে শেরহামের নাম ধরে চিৎকার করতে লাগলো। সেই চিৎকারের আওয়াজে যুবরাজ হাহা শব্দ তুলে হাসতে লাগলো। হাসি থামিয়ে শক্ত হাতের থাবায় শেরহামের চুলে ঝুঁটি ধরে প্রত্যেকটা বন্দির কাছে নিয়ে যুবরাজ তাদের চেহারা দেখিয়ে বলে উঠল, দেখে নে ভাই, ভালো করে দেখে নে। এদের সাথে নিয়েই তো আমার গোছানো জীবনটা এলোমেলো করেছিলিস, তাই না? দেখ, আজকে আমি দিব্যি আনন্দে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তোর সাগরেদরা আমার অন্ধকার নরকে বন্দি। কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো। ভেসে উঠল চোখের সামনে অতীত স্মৃতি। সেই হাস্যজ্জ্বল দিন গোছানো পরিপাটি জীবন, নিজের বাবার চাইতে আপন পিতৃতুল্য ফুপা, পিছুটানহীন স্বচ্ছ ভবিষ্যৎ, আর নিজের পছন্দের মানুষকে ভালোবেসে সুখের সংসার বাঁধার তীব্র বাসনা। অতীত ভাবতে ভাবতে জল গড়িয়ে পড়ল যুবরাজের চোখ থেকে। নিজের চোখের জলগুলোকে আঙ্গুলের সাহায্যে মুছে যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমার ফোপাকে কেন গাড়ি চাপা দিয়ে মেরেছিলিস শেরহাম? সে আমাকে সন্তানের মতো ভালোবাসতো, এটাই তার অপরাধ ছিল তোর কাছে? তাকে খুন করে খুব মজা পেয়েছিলিস না? কথাটি বলে শেরহামকে সেই ট্রাক ড্রাইভারের সামনে এনে দাঁড় করালো। শীর্ণ লোকটিকে দেখে চিনতে বেশ বেগ পোয়াতে হলো শেরহামের। কারণ একে তো কক্ষে আলো কম, তার মধ্যে লোকটি দাড়ি চুলে ভূতের মতো হয়ে রয়েছে। মোটা ফর্সা লোকটির শরীরের সমস্ত জৌলুস ঢাকা পড়েছে শীর্ণতায়। চোখ দুটো গর্তে ঢুকে দৃষ্টি ঘোলা হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কতদিনের অনাহারী। শেরহামকে দেখে লোকটি বন্দি কক্ষের গ্রিল ধরে কোনো রকমে দাঁড়িয়ে হু হু করে কেঁদে উঠল। ডেভিল বলার সাথে সাথে যুবরাজ ঝটপট তালা খুলে ভেতরে প্রবেশ করে এলোপাথারি মারতে লাগলো মাঝবয়সী লোকটাকে। ট্রাক ড্রাইভার মাটিতে লুটিয়ে জ্ঞান হারানোর আগ পর্যন্ত মারতে থাকলো যুবরাজ। লোকটি জ্ঞান হারাতে সজোরে এক লাথি বসিয়ে দিল বুক বরাবর।
এরপর বাইরে বেরিয়ে এসে আবার তালা লাগিয়ে শেরহামের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ডু ইউ লাইক মাই হেল্প? সাদাব শাহিরের কক্ষের দরজার সামনে বুকে 2 হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে সামিনা। নবনীতার মৃত্যুর পর থেকে সাদাব শাহির খুবই কঠিন এবং সাধারণ জীবনযাপন করেন। কারোর সাথে খুব একটা মিশেন না বললেই হয়। প্রয়োজন ছাড়া কারোর সাথে অত মাখামাখি কথাও বলেন না। বাড়ির চাকর বাকর প্রয়োজনীয় কাজ সারার জন্য তার কক্ষে আসেন, আর মাঝে মাঝে সামিনা আসেন তার খোঁজ খবর নেওয়ার জন্য। আজও সামিনা এসেছে, তবে খোঁজ খবর নিতে নয়, বরং নিজের ছেলের জীবনের হিসাব চোকাতে। দরজার সামনে দাঁড়িয়ে সামিনা মনের মধ্যে কথাগুলো গুছিয়ে নিলেন। কথা গোছাতে গিয়েই টস টসে চোখের জলে গাল ভিজে উঠল। সেগুলো 2 হাতের করপুটে মুছে ধীর কণ্ঠে সামিনা বলল, ভাইয়া আসবো? রাতের খাবার শেষ করে রাতের ওষুধপত্র খেয়ে সাদাব শাহী সবে শুতে যাচ্ছিলেন। আজকাল তার সব কিছুতেই বিরক্ত লাগে। একমাত্র ছেলের চিন্তায় প্রাণ হাঁসফাঁস করে। তবুও তো সে মানুষ। সন্তান হোক আর যাই হোক, অপরাধের ঊর্ধ্বে গিয়ে সন্তানকে ভালোবাসা সম্ভব নয়। সামিনার কণ্ঠ শুনে বিছানায় উঠতে গিয়ে থেমে গেলেন সাদাব। টেবিল ল্যাম্পের ক্ষীণ আলোয় সামিনার কাতর মুখশ্রী স্পষ্ট। এত রাতে তুই এলি যে, জরুরি কিছু বলবি? ধীর পায়ে সামিনা সাদাব শাহিরের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, নবনীতার ভাইয়ের ছেলে আমার ছেলের জীবনটা এভাবে নরক বানিয়ে দিল, আর বাবা হয়ে তুমি সেটার খোঁজ পর্যন্ত নিলে না। কেমন বাবা তুমি? সামিনার এমন অদ্ভুত ভয়ঙ্কর কথায় চমকে উঠলেন সাদাব। কি বলছিস তুই এসব সামু? ভুল কিছুই বলিনি ভাইয়া। আমার ছেলের হৃদয়ে যেই তুষের আগুন জ্বলছে, এটার খোঁজ কেন তুমি একবারও নিলে না? অন্যের কথা শুনে তো ঠিকই বাড়ি ছাড়া করলে আমার মানিককে। তাহলে যার জন্য আমার ছেলে নরক যন্ত্রণা ভোগ করছে, তাকে কেন কিছু করলে না? সাদাব শাহির সামিনার এসব কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে অবুঝ বালকের ন্যায় তাকিয়ে রইলেন। ভাইয়ের মনোভাব বুঝতে পেরে সামিনা একে একে সব কিছু খুলে বলেন সাদাব শাহিরকে। পুরো ঘটনা শুনে সাদাব শাহির বুক চেপে ধরে বিছানায় শুয়ে পড়লেন। আমার বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সামিনা। তুই এসব কি শোনালি আমাকে? আমি যে আমার মাতৃহীন ছেলের প্রতি অবিচার করে ফেলেছি রে বোন। ছোট শিশুর ন্যায় কেঁদে উঠলেন সাদাব। সাথে ডুকরে কেঁদে উঠে বুক ভিজালেন সামিনা। বেডসাইড টেবিল হাতড়ে নিজের মোবাইল ফোন হাতে নিয়ে ডায়াল করলেন যুবরাজের নাম্বারে। প্রথম রিং হতেই ফোন তুলল যুবরাজ। কান্নার দমকে কথাই বলতে পারছেন না সাদাব শাহির, শুধু ভাঙা গলায় ডেকে উঠলেন, আমার আব্বা। বেলা কত হয়েছে সেটা ঠাউর করাও যেন বেশ দুষ্কর হয়ে পড়েছে এই নরক তুল্য জঘন্য বাড়িটিতে। চারপাশে ঝাপসা গরম, উটকো বিশ্রী গন্ধ, সেই সাথে আলো আর বাতাসও নেই কোনো অস্তিত্ব। থেকে থেকে অদ্ভুত 2-1টা পোকামাকড় গায়ে এসে কামড়ে চলে যাচ্ছে। সেই কামড়ে কখনো শরীর চুলকে ঘা হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, আবার কখনো বা বিষাক্ত কামড়ে ব্যথায় শরীর অসাড় হয়ে যাচ্ছে। এ দেখে সাইবেরিয়ান হাস্কি কুকুরটির কথা না বললেই নয়। সতর্ক চতুর বিশ্বস্ত পাহারাদারের ন্যায় হিংস্র সবুজ চোখে প্রত্যেকটি বন্দী অপরাধীর কক্ষের সামনে পায়চারি করে চলেছে সমানে। কিন্তু শেরহামের কক্ষের সামনে এসে কুকুরটি ভয়ঙ্কর স্বরে ডেকে উঠছে কিছুক্ষণ বাদে বাদেই। একদিকে চারপাশের মানুষের আহাজারি, আরেকদিকে কুকুরটির বিদঘুটে সুর, 2 মিলে শেরহামের মাথা পাগল করে তুলছে আরো দ্বিগুণ হারে। কুকুরের দিকে তাকিয়ে শেরহাম ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে চিৎকার করে বলে ওঠে, এখান থেকে তো আমি নিশ্চিন্ত রূপে বের হয়ে যাব, কিন্তু যাবার আগে তোর রক্ত খেতে মোটেও ভুলব না। কুকুরটি কি বুঝলো কে জানে, শেরহামের দিকে তাকিয়ে আরো বিশ্রীভাবে দাঁত বের করে খেকিয়ে উঠল। নিজের ওপর নিজেরই রাগে ফুঁসছে শেরহাম। তুই আমাকে বোকা বানিয়ে বড় ভুল করে ফেললি যুবরাজ। এর জন্য তোকে সারা জীবন খুব করে পস্তাতে হবে। কথাগুলো বলে অজগরের ন্যায় ফোঁস করে শ্বাস টানল শেরহাম। যুবরাজ শেরহামকে হাতে লম্বা একটা শিকুল পরিয়ে শিকুলটাকে দেওয়ালে আটকানো একটা লোহার আংটার সাথে তালা দিয়ে রেখে চলে গিয়েছে। শুধু তাই নয়, কক্ষটিতে না আছে বসার ব্যবস্থা আর না আছে শোয়ার ব্যবস্থা। এক বিন্দু পানি পানের ব্যবস্থা পর্যন্ত রাখেনি। কঠিন হৃদয়ের পুরুষ যুবরাজ শাহির। পুরো কক্ষ ভর্তি বড় বড় কুচকুচে কালো কালো মশা।
যেখানে কামড়াচ্ছে সেখানে ফুলে উঠছে, বড় চাকা হয়ে যাচ্ছে। মুহূর্তের ব্যবধানে মশা পোকামাকড় শেরহামকে কামড়ে তার চেহারার নকশায় বদলে ফেলল। সাদাব শাহিরের বিশাল বড় বাংলোর সামনে দাঁড়িয়ে আছে যুবরাজ। দুতলার পানে দৃষ্টি পেতে রেখে পকেটে 2 হাত গুজে ঠোঁট কামড়ে এক মনে ভেবে চলেছে নানান ভাবনা। নিশ্চয়ই মা পাপাকে শেরহাম সম্পর্কে সব কিছু খুলে বলেছে। পাপাকে আমি ভালো করেই চিনি। তিনি শেরহামের মোকাবেলা করার জন্য তামাম দুনিয়া উল্টে ফেলবে। যে করেই হোক শেরহামের পাট আগে চুকাতে হবে। ফুপার সাথে যা হয়েছে সেই ঘটনার পুনরাবৃত্তি আমি পাপার সাথে কখনোই হতে দিব না। ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে 2 হাতের সহিত নিজের কাট করা চুলগুলোকে ঠেলে পিছনে নিয়ে ঘড়িতে সময় দেখে নিল যুবরাজ। সবে রাত 9:30 বাজে, কিন্তু সাদাব শাহিরের জন্য রাত 9টা অনেক রাত। যদিও এতক্ষণে তার ঘুমে বিভোর হয়ে থাকার কথা, কিন্তু আজ সে যুবরাজের জন্য অপেক্ষা করছে। হঠাৎই পিতৃ ভালোবাসায় যুবরাজের 2 চোখ ছলছল করে উঠল। শেষ কবে সে তার বাবার সাথে বসে খোলাখুলি কথা বলেছে সেটাও তার মনে নেই। এদিকে যুবরাজের আসার প্রতীক্ষায় ড্রয়িং রুমে বসে বসে সময় গুনছে সামিনা। প্রতিটা সেকেন্ড তার কাছে বিষাক্ত লাগছে। পায়ের ব্যথায় পায়চারি পর্যন্ত করতে পারছেন না। ইদানিং একটু হাঁটলেই হাঁটুনিতে প্রচুর ব্যথা হয়। সামিনা এক মনে হাতের বুড়ো আঙ্গুল কামড়ে চলেছেন আর ভাবছেন, কোথায় তুই যুবরাজ বাবা আমার? এত সময় লাগছে কেন আজকে তোর বাসায় ফিরতে? কোথাও কোনো অঘটন হয়নি তো? অঘটনের কথা হঠাৎ মনে পড়তে চট করে উঠে দাঁড়ালেন তিনি। শেরহাম যুবরাজকে মারার জন্য সর্বক্ষণ তৎপর হয়ে আছে। কখন কি করে বসে কে জানে। ভালোবাসার স্বামীকে হারিয়ে কোনো মতে বেঁচে আছেন তিনি। এই ছেলেটাকে যদি হারিয়ে যায় তখন কি আঁকড়ে ধরে এই নিষ্ঠুর পৃথিবীতে শ্বাস টানবেন তিনি। হঠাৎ কলিং বেলের টুংটাং আওয়াজ হলো। সামিনার ভাবনায় ভাটা পড়ল। সেই সাথে সাথে দৌড়ে চলে গেলেন দরজা খুলতে। প্রায় মাসখানেক পর ছেলেটা এই বাড়িতে ধুলো দিতে যাচ্ছে। দরজা খুলে যুবরাজকে দেখতে পেয়ে জাপড়ে ধরলেন সামিনা। যুবরাজের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। তোর চিন্তায় দেখবি আমি ঠিক একদিন মরে যাব। দিনে দিনে আমার বয়স বাড়ছে। আমি কি এত এত চাপ নিতে পারি? যুবরাজ সামিনার মাথায় চুমু খেয়ে পিঠে হাত বুলিয়ে বলে উঠল, বললেই হলো মরে যাবে? এত সহজে তোমাকে মরতে দেব নাকি? সামিনাকে বুক থেকে টেনে তুলে 2 হাতে তার চোখের জল সযত্নে মুছিয়ে দিল যুবরাজ। এরপর ফিসফিস কণ্ঠে শোধালো, তোমার জাদরেল ভাই কি জেগে আছেন? সামিনা সহসায় যুবরাজের কান মলে দিয়ে বলে উঠলেন, সব সময় শুধু দুষ্টুমি তোর, তাই না? উনি তোর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন। ভাইজানের শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি দেখা করে আয়। আমি নিচেই আছি, খাবার বাড়বো তোর জন্য। সামিনার হাতের রান্না খাবার লোভে যুবরাজের চোখ চকচক করে উঠল। এক্ষুনি যাব আর আসবো। কথাটি বলে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ধরে সাদাব শাহিরের কক্ষের দিকে দৌড় লাগালো। মিসেস তনুজার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে রাফ। কিছুক্ষণ আগেই সে কেবিনের পাশে নার্স স্টেশনে থাকা ডিউটিরত নার্স থেকে তনুজার কেস স্টোরি জেনেছে। নার্স মোটেও এমনি এমনি মুখ খোলেনি। নিজের ডক্টরি আইডি কার্ড দেখানোর পর ধীরে সুস্থে মুখ খুলে সব উগলেছে। অতিরিক্ত চিন্তা থেকে প্রেশার বেড়ে গেছে অনেকটা। শুধু তাই নয়, বিভিন্ন মানসিক হাইপার টেনশনে বুকে চাপ দিয়েছে প্রচুরভাবে। তার এই বুকে ব্যথা একদিন দুদিনের নয়, বরং দীর্ঘ 5 বছর ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছেন তিনি। শুধু তাই নয়, হৃদযন্ত্রের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। যখন তখন হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারেন। মিসেস তনুজার এতগুলো রোগের বর্ণনা শুনে মাথা ঝিম ধরে গেল রাফের। কি করবে না করবে কিছুই যেন গুছিয়ে উঠতে পারছে না সে। আরে আপনি এখানে? কণ্ঠটি কার হতে পারে তা ঠাউর করতে বেশি সময় নিল না রাফ। মেয়েটিকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে দ্রুত ধাতস্থ করে বলে উঠল, জি আমি একটা দরকারে এসেছি। আপনার কোনো পেশেন্ট ভর্তি এখানে? এনির এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ালো রাফ। এরপর চারপাশে চোখ বুলিয়ে বলে উঠল, হেমাটোলজি কেবিনে একটা পরিচিত আত্মীয়কে দেখতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। তা আপনি এখানে কি করে? আমার ফ্রেন্ড প্লাস কলিগ রাজ্যর মা এই কেবিনে ভর্তি। রাজ্যর হসপিটালে আসতে একটু দেরি হবে, তাই আমাকে পাঠিয়েছে 2 ঘন্টার জন্য। কেন, ওনার বাবা ভিতরে নেই?
তাৎক্ষণিক প্রশ্নটি করে আকুল চিত্রে উত্তরের আশায় এনির পানে তাকিয়ে রইল রাফ। এনি সামান্য চিন্তামুক্ত ভাব মুখশ্রীতে ফুটিয়ে বলল, আসলে আঙ্কেল আন্টির থেকেও আরও বেশি অসুস্থ। আচ্ছা, আমি যদি আপনার সাথে ওনার কেবিনে ঢুকি আপনি কি মাইন্ড করবেন? আমি প্রমিস করছি আমি কোনো শব্দ করব না, চুপচাপ থাকবো। রাফের এমন করুণ আবদারে নিষেধ করতে পারল না অ্যানি। ঠিক আছে, আসুন। অ্যানির পেছন পেছন স্পেশাল কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রাফ। শীর্ণ দেহের অবচেতন মানুষটিকে দেখেই বুকের ভেতরটা মুচড়ে উঠল তার। অ্যানির অগোচরে কোনো মতে নিজের বুকটা চেপে ধরে পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়ল রাফ। চোখের কোণে জমা জলগুলোকে লুকাতে নীরবে দুই চক্ষু মুছে চুপচাপ দেওয়ালে মাথা হেলান দিয়ে বসে রইল। হঠাৎই চোখের সামনে ছোটবেলার কিছু মধুর স্মৃতি এসে হানা দিল। কত মধুর দিনই না ছিল সেগুলো, তবে আজ কেন সব তিক্ততায় ভরা। ঘুমন্ত তনুজা হঠাৎই নড়ে চড়ে উঠলেন। হাতে তার ক্যামেরা লাগানো, সেটাতে স্লাইন পাস হচ্ছে ধীর গতিতে। তনুজার নড়াচড়া শব্দ হতে রাফ চোখ মেলে তাকালো। অসাবধানতা বশত নড়ার কারণে স্লাইনের ড্রপ বন্ধ হয়ে পাইপে বেশ খানিকটা রক্ত উঠে গেল তার। এটা দেখে অ্যানি ঘাবড়াতে রাফ দ্রুত উঠে খুব দক্ষ হাতে সেকেন্ডের ব্যবধানে সব ঠিক করে দিল। তনুজা সবটাই অবলোকন করে অশ্রুসিদ্ধ চোখে রাফের পানে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর হাতের ইশারায় অ্যানিকে ডাকলেন। কোনো প্রয়োজন ভেবে অ্যানি তনুজার কাছে আসতেই তনুজা ফ্যাঁস ফ্যাঁসে ধীর কণ্ঠে বলে উঠলেন, তুমি বাইরে যাও, আমি এই ডক্টরের সাথে একাকী একটু কথা বলতে চাই। অ্যানি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, আসলে আন্টি, সে আমার বন্ধু, ডক্টর নয়। কিন্তু অ্যানির কথা মানতে নারাজ তনুজা। রাফকে হাতের ইশারায় দ্রুত কথা শেষ করার ইঙ্গিত দিয়ে বাহিরে বেরিয়ে এলো অ্যানি। অ্যানি বাইরে বের হতে রাফের হাত খামচে ধরে উঠতে বসতে চাইলেন তনুজা। তনুজার আকুলি বিকুলি দেখে রাফ স্থির কণ্ঠে বলে উঠল, ম্যাডাম আপনি প্লিজ শান্ত হন। আপনার এমন উত্তেজিত হওয়া ঠিক নয়। আপনার খারাপ লেগেছে, ডাক্তার ডাকবো? তনুজা রাফের দুই হাত নিজের কর্পঠানি অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে বলে উঠলেন, মায়ের চোখ ফাঁকি দেবার সাথে কার আছে খোকন সোনা? সাদাব সাহিরের আলো ঝলমলে কক্ষে তার পা দুটোকে পরম মমতায় জড়িয়ে ধরে মেঝেতে বসে সাদাব সাহিরের কোলে মাথা রেখে বসে আছে যুবরাজ। যুবরাজের ঘন কেশ গুচ্ছে ধীর গতিতে আঙ্গুলি সঞ্চালনায় মজে আসেন সাদাব সাহির। আজ যেন তার কাছে কোনো 30 বছরের যুবক নয়, সেই 5 বছরের ছোট যুবরাজ বসে আছে। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে অশ্রু বিসর্জন দিলেন সাদাব সাহির। তোমার মায়ের মৃত্যুর পর আমি আর কেন বিবাহ বন্ধনে জড়াইনি কে জানো? শুধুমাত্র তোমার আদরে বাঘ হবে বলে। তুমি আমার কাছে সত্যিকারের অর্থেই যুবরাজ হিসেবে ছিলে। আমি আমার সব কিছু উজাড় করে তোমাকে ভালোবেসেছিলাম বাবা। তাহলে কোন দুঃখে পাপার সাথে এতটা দূরত্বের দেয়াল তৈরি করলে? কথাগুলো বলতে বলতে সাদাব সাহিরের গলা ধরে এলো। আরও কিছু বলতে চাইলেন, কিন্তু কান্নারত হিসকিতে কিছুই বলতে পারলেন না। পাপা, আমি সব তোমাকে বলতে চেয়েছিলাম, শুধু একটা কারণেই বলিনি, কারণ বললে শেরহামের সামনে গিয়ে দাঁড়াতে তুমি আর শেরহাম তোমার ক্ষতি করে দিত। তুমি যখন এত করেই বলছো তাহলে তোমার মামার সাথে এ বিষয়ে কথা বলনি কেন বলো? যুবরাজ সহসায় সাদাব সাহিরের পা শক্ত করে চেপে ধরে বলে উঠল, পাপা, এই কাজ ভুলেও করো না। মামা নিজেই এই খেলার মাস্টার মাইন্ড। যুবরাজের মুখে নিজের ভালোবাসার স্ত্রীর বড় ভাইয়ের এমন কুকীর্তি আলাপ শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন সাদাব সাহির। কাদের ভরসা করেছি আমি এতদিন? এদের কাছে আমি আমার ছেলের দায়িত্ব দিতে চেয়েছিলাম। আর ভাবতে পারেন না সাদাব সাহির। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এর একটা চূড়ান্ত বিহিত আমি করেই ছাড়বো। তার জন্য আমার যা হয় হোক। সাদাব সাহিরের সাথে আরও কিছুক্ষণ বাক বিনিময় করে কড়া হুঁশিয়ারি জারি করে তাকে ভালোভাবে বিছানায় শুয়ে লাইট নিভিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। আপাতত শেরহাম কিছুদিন মশার কামড় খাক, আমি শাশুড়িকে সুস্থ করে বউ নিয়ে একটু রোম্যান্স করি। কথাগুলো আপন মনে ভাবতে লাজুক হাসলো যুবরাজ। যদিও লজ্জা নারীর ভূষণ, তবুও তার আজ হঠাৎ ভীষণ লজ্জা লাগার কারণে সে নিজেই খুঁজে পাচ্ছে না। কি রে, আম্মুর দায়িত্ব তোকে দিলাম আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস?
রাজ্যের হঠাৎ আগমনে হক চুকিয়ে ওঠে এনি। নিজের ফোন টিপা বন্ধ করে মোবাইলখানা ব্যাগে পুড়তে পুড়তে বলে ওঠে, আর বলিস না, আমার এক ফ্রেন্ডকে আন্টি ডক্টর ভেবে গুলিয়ে ফেলেছে। এখন আমাকে কেবিন থেকে বের করে দিয়ে ওনারা দুজন কথা বলছে। তোর আবার কোন ফ্রেন্ড? চিন্তিত ভঙ্গিতে শুধালো রাজ্য। ওই যে তোকে বলেছিলাম না। মুখে লাজুকতার রক্তিম আভা নিয়ে মিয়ে যাওয়া গলায় উত্তর দিল অ্যানি। রাজ্য অ্যানির বন্ধু নিয়ে মাথা না আঘামিয়ে নিজের মায়ের চিন্তায় ধম করে দরজা খুলে কেবিনের ভেতর প্রবেশ করলো। কেবিনের ভেতরে ঢুকে নিজের মায়ের বুকে জাপটে ধরে অশ্রু বিসর্জন দেওয়া সকালের পরিচিত সেই ছেলেকে দেখে সারা দুনিয়া দুলে উঠল রাজ্যের। হাত থেকে ফলমূলের ব্যাগগুলো নিঃশব্দে মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। রাজ্য আহত কান্নারত কণ্ঠে ডেকে উঠল, দাদা ভাই রে,